আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তরঙ্গ বাহকের আরেকটা প্রশ্ন সমাধান করব। তো এখান থেকে আমরা টিই মোড বা তির্যক তড়িৎ মোড কাকে বলে এবং টিইএম মোড বা তির্যক তাড়িৎচুম্বক মোড বলতে কী বোঝায়, এই দুইটা প্রশ্ন অবশ্যই পড়ব, কারণ পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। তো এখানে টিই মোড কি বা তির্যক তড়িৎ মোড কাকে বলে, সেটা হচ্ছে আমরা প্রান্তিক শর্ত অনুযায়ী এই যে তড়িৎ ক্ষেত্রের জন্য EZ A1A2 এবং HZ A1A2 এর অস্তিত্ব বর্তমান থাকে তরঙ্গ বাহক দিয়ে চলার সময়। তো ধরে নিলাম এটা হচ্ছে একটা তরঙ্গ বাহক, আয়তাকার তরঙ্গ বাহক। এটা Z অক্ষ বরাবর গতিশীল থাকে। তো এই আয়তাকার তরঙ্গ বাহকের অভ্যন্তর দিয়ে যখন তাড়িত চুম্বক তরঙ্গ গমন করে, তখন যে শর্তটা থাকে সেটা হচ্ছে প্রান্তিক শর্ত অনুযায়ী এখানে চুম্বক ক্ষেত্রের জন্য HZ A1A2 এবং EZ A1A2 এই দুইটার অস্তিত্ব বর্তমান থাকে। এরা দুজন এটার অভ্যন্তরে থাকে। কিন্তু যখন তাদের একটা মোড আছে যেটা হচ্ছে টিই মোড, তো টিই মোডের ক্ষেত্রে এই যে EZ A1A2 এর অস্তিত্ব থাকে না, এবং HZ A1A2 অর্থাৎ চুম্বক ক্ষেত্রের জন্য যে ফাংশনটা আমরা পাই যে HZ A1A2 এটার অস্তিত্ব বর্তমান থাকে, তখন আমরা এটাকে বলতে পারবো যে টিই মোড। তো এখানে আমরা লিখে দিছি যে প্রান্তিক শর্ত অনুযায়ী দেখা যায় EZ A1A2 অথবা HZ A1A2 এর অস্তিত্ব বর্তমান থাকবে, অথবা উভয়ের অস্তিত্বই থাকবে। হয় এই দুইটা থাকবে, অথবা এটা থাকবে, অথবা এটা থাকবে, অথবা উভয়ের অস্তিত্ব বর্তমান থাকবে। কিন্তু যখনই আমরা দেখব যে এই যে চৌম্বক ক্ষেত্রের জন্য যে ফাংশনটা থাকবে এর অস্তিত্ব বর্তমান থাকবে, কিন্তু তড়িৎ ক্ষেত্রের জন্য EZ A1A2 0 হবে, তখন যে মোডটা তৈরি হবে তখন সেই মোডটাকে বা তরঙ্গকে বলা হয় টিই মোড। আর টিইএম মোডকে আমরা জানি, আগের লেকচারে আমি বলছিলাম যে তরঙ্গের মধ্য দিয়ে, তরঙ্গ বাহকের মধ্য দিয়ে যখন তরঙ্গ গমন করে, তখন এই টিইএম মোড অর্থাৎ তরঙ্গ বাহকে এটার অস্তিত্ব আমরা খেয়াল করি না, এটার অনুমতি দেয় না। কারণ কি টিইএম মোড কেন এটার ভিতরে থাকে না? কারণ হচ্ছে তরঙ্গ বাহকের মধ্য দিয়ে তরঙ্গ যখন সঞ্চালিত হয়, সেক্ষেত্রে এক ধরনের অপজাত মোডের সৃষ্টি হয়, যাতে করে এই EZ A1A2 এবং HZ A1A2কে কী করে দেয়? বিলীন করে দেয়। যখন এই দুইটার অস্তিত্বই থাকবে না, তখন যে মোডটা এই দুইটার অস্তিত্ব বিলীন করে দেয়, সেই মোডটাকে বলা হয় হচ্ছে টিইএম মোড। যেহেতু এই দুইটার অস্তিত্বই থাকে না, এটার অভ্যন্তরে তরঙ্গের শক্তি এই শক্তি যদি না থাকে, তরঙ্গ তো এটার অভ্যন্তর দিয়ে গমন করার সময় আর এই তরঙ্গ বাহকের থেকে বের হতে পারবে না, এটার ভিতরেই নিঃশেষ হয়ে যাবে। তো এই জন্য এই তরঙ্গ মোডটাকে বলা হয় টিইএম মোড। তো এখানে আমরা দেখি যে তরঙ্গ বাহকের মধ্য দিয়ে তরঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে এক ধরনের অপজাত মোডের সৃষ্টি হয়, যাতে করে এই ইজেড বা তড়িৎ ক্ষেত্রের জন্য যে শক্তিটা এবং চৌম্বক ক্ষেত্রের জন্য যে শক্তিটা এর অস্তিত্ব কী করে দেয়? বিলীন করে দেয়। তো ওই মোডকে তির্যক তাড়িত চৌম্বক মোড বা টিইএম মোড বলে। তো এই দুটা প্রশ্নের আনসার আমরা অবশ্যই মনে রাখবো। তো এখন আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। তো আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, যেটা হচ্ছে আয়তাকার তরঙ্গ বাহকের ক্ষেত্রে টিই তরঙ্গ সমীকরণের সমাধান করো এবং ছেদন কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের রাশি নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা প্রথমে আয়তাকার তরঙ্গ বাহকের চিত্রটা এঁকে নিব। যেটা হচ্ছে উপরের দিকে এক্স অক্ষ, এটার দিকে হচ্ছে ওয়াই অক্ষ, এবং এদিকে হচ্ছে জেড অক্ষ। তো ধনাত্মক জেড অক্ষ বরাবর হচ্ছে এদিক বরাবর গমন করে। তো এখানে আমাদের যে তরঙ্গটা যায় এদিক বরাবর যায়, অসীমের দিকে যায়। তো আমরা ধরে নিলাম তরঙ্গটা এই যে এতটুকু পর্যন্ত, যেটার মান হচ্ছে x = a, এতটুকু পর্যন্ত যেটার মান হচ্ছে y = b, হচ্ছে x অক্ষ বরাবর। তো তরঙ্গ বাহকের জন্য নির্বাচিত ধাতব নল। আমরা জানি যে আয়তাকার তরঙ্গ বাহক মূলত কি? আয়তাকার তরঙ্গ বাহক হচ্ছে এই তরঙ্গ বাহকের যে সারফেসটা আছে সেটা হচ্ছে ধাতব পদার্থ দ্বারা তৈরি, কারণ ধাতব পদার্থই হচ্ছে পরিবাহক, আর ধাতুর মধ্য দিয়ে তো বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো এখানে আমরা ধাতব একটা নলের প্রস্থচ্ছেদ আয়তাকার হলে তাকে আমরা কি বলতে পারবো? আয়তাকার তরঙ্গ বাহক বলতে পারবো। তো আমরা প্রথমে আয়তাকার তরঙ্গ বাহকের সংজ্ঞাটা লিখে নিব। তো
তো এখানে আমরা তরঙ্গ বাহকের সংজ্ঞাটা লিখে নিলাম যে আয়তকার তরঙ্গ বাহক কাকে বলে, যখন তরঙ্গ বাহকটা ধাতব পদার্থ দ্বারা তৈরি হয় এবং এর অভ্যন্তরে পরাবিদ্যুৎ থাকে তখনই আমরা তাকে বলতে পারি আয়তকার তরঙ্গ বাহক। তো এখানে আমরা যেগুলা চিত্রের মধ্যে লিখছি সেগুলাই লিখছি যে এর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে এ এবং বি, যেটা একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি, এবং এটি হচ্ছে জেড অক্ষ বরাবর গমন করছে। তো আয়তকার তরঙ্গ বাহকের ক্ষেত্রে আমরা মাত্রই সংজ্ঞা থেকে কি পড়ছি, সংজ্ঞা থেকে পড়ছি হচ্ছে ই জেড ইজ ইকুয়াল টু কী হবে, 0 হবে এবং এইচ জেডটা থাকবে, এর অস্তিত্ব থাকবে, তখনই আমরা তাকে টিই মোড বলে থাকি। এটার অস্তিত্ব থাকবে এবং ই জেডের অস্তিত্ব কী হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো এখানে আমরা সেই কাজটাই করব যে আয়তকার তরঙ্গ বাহকের টিই তরঙ্গের ক্ষেত্রে সর্বত্র কি হয়, ই জেড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয় এবং এইচ জেড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু 0 হয়। তো এখানে আমরা এক্স ওয়াই জেড কেন লিখি না, কারণ জেড অক্ষ বরাবর সে গতিশীল, এই জন্য আমরা ই জেড এক্স ওয়াই লিখছি ইজ ইকুয়াল টু 0 এবং এইচ জেড এক্স ওয়াই নট ইজ ইকুয়াল টু 0। এখন এইচ জেড এক্স ওয়াইয়ের জন্য আমরা তরঙ্গ সমীকরণটা বের করব, কারণ হচ্ছে ই জেডের মান তো 0ই, তো এর জন্য আর কোনো তরঙ্গ সমীকরণ বের করার দরকার নাই, শুধুমাত্র এইচ জেড এক্স ওয়াইয়ের জন্য আমরা তরঙ্গ সমীকরণটা বের করে নেব। তো এখন সমীকরণ হলো, তো আমরা গত লেকচারে ম্যাক্সওয়েলের সমীকরণগুলো বের করার সময় আমরা তড়িৎ ক্ষেত্রের জন্য একটা সমীকরণ বের করছিলাম এবং চুম্বক ক্ষেত্রের জন্য, তো চুম্বক ক্ষেত্রের জন্য যে সমীকরণটা বের করছিলাম সেটা হচ্ছে ডেল স্কোয়ার এইচ ভেক্টর A1 A2 জেড টি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ ভেক্টর A1 A2 জেড এবং টি ইজ ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণটা আমরা বের করছিলাম, এই সমীকরণটা এখন আমরা প্রয়োগ করব। এখানে আমরা এই এইচ ভেক্টরের সাথে A1 A2 জেড টি এগুলো দিব না, কারণ হচ্ছে আমরা জানি এগুলো হচ্ছে এইচ ভেক্টরটা A1 A2 জেড এবং টি এর উপর নির্ভরশীল, তো এটা একটা ঝামেলার বাড়ায় যে প্রশ্ন সমীকরণটা বড় করে, এর জন্য আমরা এই A1 A2 জেড টিটা দিব না। তো এখানে আমরা জানি যে এটা হচ্ছে জেড অক্ষ বরাবর গতিশীল, তো ডেল স্কোয়ার এইচ জেড ইজ ইকুয়াল টু হবে কি মাইনাস এই প্লাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ ভেক্টরটা ওই সাইডে গেলে কি হবে, মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ ভেক্টর জেড। তো এই জেডটা দেওয়া মানেই হচ্ছে এটা হচ্ছে A1 A2 জেড এবং টি এর উপর নির্ভরশীল, এটা বোঝায়। তো আমরা এই সমীকরণটা ব্যবহার করব, যদিও আমরা এটা পাইছিলাম তো এটা ব্যবহার করব। তো এখানে লিখব যে ডেল স্কোয়ার এইচ জেড ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ জেড। তো আমরা জানি যে ল্যাপ্লাসিয়ান অপারেটর হচ্ছে ডেল স্কোয়ার ইজ ইকুয়াল টু কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি এক্স স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি জেড স্কোয়ার। তো এই ডেল স্কোয়ারের পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো, সাথে আছে এইচ জেড ভেক্টর। তো এইচ জেড ভেক্টরটা এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তো আমরা তিনটার সাথে যদি দিয়ে দিই তাহলে কি হবে, কার্লি স্কোয়ার এইচ জেড ভেক্টর ডিভাইডেড বাই কার্লি এক্স স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার এইচ জেড ভেক্টর ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার এইচ জেড ভেক্টর ডিভাইডেড বাই কার্লি জেড স্কোয়ার। তো আমরা এই লাইনটা লিখব। তো বা কার্লি স্কোয়ার এইচ জেড ভেক্টর ডিভাইডেড বাই কার্লি এক্স স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার এইচ জেড ভেক্টর ডিভাইডেড বাই কার্লি জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ জেড মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ জেড। তো এখানে আমরা এইচ জেড মূলত কি, ই জেড এইচ জেড এগুলো হচ্ছে এক একটা শক্তি বা তরঙ্গ যেগুলো আমাদের তরঙ্গ বাহকের অভ্যন্তর দিয়ে গমন করে। তা এখন আমরা এইচ জেডকে যে তরঙ্গ আকারে লিখতে পারি সেটা হচ্ছে এইচ জেড ভেক্টর ইজ ইকুয়াল টু এইচ জেড নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড। তো এটাকে যদি আমরা জেডের সাপেক্ষে আংশিক ব্যবকলন করি তাহলে কি হবে, কার্লি এইচ জেড ভেক্টর ডিভাইডেড বাই কার্লি জেড ইজ ইকুয়াল টু হবে, এটা তো ধ্রুবমান কারণ এটা হচ্ছে বিস্তার প্রকাশ করে, তো এইচ জেড নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড। তো
এখানে জেড আছে। তো এই জেডটাকে আমরা এই সম্পূর্ণ ই টু দি পাওয়ার এই অংশটুকুকে এক্স হিসেবে বিবেচনা করলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড। তো ই টু দি পাওয়ার এক্স কিন্তু এই অংশটুকু তো এক্স না, তো এটাকে আবার কি করতে হবে, ব্যবকলন করতে হবে। তো মাইনাস গামা জেড, জেডের সাপেক্ষে জেডকে করলে 1 হয়, তো এখানে মাইনাস গামাটা থাকবে। তো এখানে মাইনাস গামাটা সামনে যদি নিয়ে আসি, মাইনাস গামা এইচ জেড নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড। তো এটাকে যদি আবার ব্যবকলন করি তাহলে কি হবে, কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি জেড ইজ ইকুয়াল টু, তো এখান থেকে আবার একটা মাইনাস গামা আসবে, কারণ হচ্ছে এইচ জেড নট তো বিস্তার প্রকাশ করে, এটা তো ধ্রুবমান, তো এটা ঠিক থাকবে, মাইনাস গামাও ঠিক থাকবে। তো জেডের সাপেক্ষে যেহেতু করতেছি, তো এটাও তো ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। তো এখানে শুধুমাত্র জেডের সাপেক্ষে আংশিক ব্যবকলন হবে। তো জেডের সাপেক্ষে জেডকে করলে ই টু দি পাওয়ার মাইনাস জেড, তো ই টু দি পাওয়ার মাইনাস জেডই হবে। তো এটা তো সম্পূর্ণ অংশটুকুকে যদি জেড হিসেবে বিবেচনা করি, তো সম্পূর্ণ অংশ তো জেড না, তো জেডের সাপেক্ষে জেডকে করলে 1 হবে, মাইনাস গামাটা সামনে চলে আসবে। তো এটা হবে হচ্ছে মাইনাস গামা, আর একটা এক্সট্রা মাইনাস গামা আসবে, আর এটা ঠিক থাকবে, সম্পূর্ণ মানটা ঠিক থাকবে। তো এগুলো আমরা পারি আগেই, কারণ এগুলা খুবই কম ক্লাসের পড়া এগুলা। তো মাইনাস গামা হচ্ছে মাইনাস গামা, মাইনাসে মাইনাসে প্লাস গামা স্কোয়ার, তো গামা স্কোয়ার এইচ জেড নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড। তো এখান থেকে আমরা এইচ জেড নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেডের মান কত ধরছিলাম, এই যে এইচ জেড ধরছিলাম না, তো গামা স্কোয়ার এইচ জেড ভেক্টর। তো আমরা আলটিমেটলি কার মান পেলাম, কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি জেড স্কোয়ারের মান পাইছি না। তো কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি জেড স্কোয়ারের মান পাইছি হচ্ছে গামা স্কোয়ার এইচ জেড ভেক্টর। তো এখানে আমরা প্রশ্নের মধ্যে আমরা কার্লি স্কোয়ার এইচ জেড ভেক্টর ডিভাইডেড বাই কার্লি জেড স্কোয়ারের পরিবর্তে লিখব গামা স্কোয়ার এইচ জেড ভেক্টর। তো এখন আমরা কি করব, এই কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি জেড স্কোয়ারের পরিবর্তে লিখব গামা স্কোয়ার এইচ জেড। তো বা কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি এক্স স্কোয়ার, যেহেতু আমরা এক্সের জেডের সাপেক্ষে করছি, তো এগুলো তো ঠিকই থাকবে। কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এইচ জেড ইজ ইকুয়াল টু হবে মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ জেড ভেক্টর। তো সবগুলোর সাথে ভেক্টর চিহ্ন হবে, আমি তো বোঝার সুবিধার জন্য এখানে দিতেছি না। তো আমরা যখন যদি না দিই তাহলে অবশ্যই দিয়ে দিব, কারণ এইচ হচ্ছে একটা ভেক্টর মান। তো এখন কাজ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ জেডকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে। তো কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি এক্স স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এইচ জেড প্লাস এই যে মাইনাস এটা এই সাইডে আসবে ওমেগা স্কোয়ার মিউ এপসিলন এইচ জেড ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এইচ জেড কমন নিব, তো এইটা ঠিক থাকবে কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি এক্স স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে যদি এইচ জেড কমন নিয়ে থাকবে হচ্ছে গামা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন। তো এইচ জেড কমন নিলাম ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা এই মানটাকে ধরে নেব এইচ স্কোয়ার, কারণ এটা একটা ধ্রুব মান, এইচ জেডের সাথে এই সম্পূর্ণ মানটা হচ্ছে একটা ধ্রুব মান, আর এই ধ্রুব মানটাকে সম্পূর্ণ মানটাকে এইচ স্কোয়ার হিসেবে বিবেচনা করব। তাহলে হবে হচ্ছে কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি এক্স স্কোয়ার প্লাস কার্লি স্কোয়ার এইচ জেড ডিভাইডেড বাই কার্লি ওয়াই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইচ জেড ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা দিয়ে দিব যেহেতু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মিউ এপসিলন। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এখন আমরা চলক পৃথকীকরণের নিয়ম হতে চলক পৃথকীকরণ করব, অর্থাৎ এখানে এক্স এর ফাংশনগুলোকে আলাদা করব এবং ওয়াই এর ফাংশনগুলোকে আলাদা করব। তো ধরি এইচ জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স ওয়াই। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন এই এক্সটা কার উপর নির্ভরশীল, এই এক্সটা হচ্ছে স্মল এক্স এর উপর নির্ভরশীল। এতক্ষণ আমরা স্মল এক্সগুলো দিছি না, এই স্মল এক্সটা হচ্ছে এই ক্যাপিটাল এক্সে, এই ক্যাপিটাল এক্সটা স্মল এক্সের উপর নির্ভরশীল। তো এখানে আমরা দিয়ে দিব যেখানে এক্সটা হবে এই স্মল এক্সের উপর নির্ভরশীল এবং এই ক্যাপিটাল ওয়াইটা হবে স্মল ওয়াইয়ের উপর নির্ভরশীল।
এবং এই এইচজেডটা এক্স এবং ওয়াই দুইটার উপরেই নির্ভরশীল। তো এখন আমরা 2 নংয়ের মানটা 1 নং সমীকরণে বসাবো। কি বসাবো? যেখানে এইচজেড থাকবে সেখানে এক্স ওয়াই বসাবো। আসলে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে আমরা সমাধান করতেছি। তো সমাধান করতে গেলে আমাদেরকে চলক পৃথকীকরণের নিয়ম থেকেই করতে হবে। তো এখন আমরা এক্স ওয়াইকে 1 নং সমীকরণে বসাবো। তো এখানে লিখি 2 নং এর মান 1 নং সমীকরণে ব্যবহার করে পাই। তো এখানে কি হবে? ডি স্কোয়ার ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার, আর এইচ জেডের পরিবর্তে হবে ক্যাপিটাল এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়াই স্কোয়ার আর ক্যাপিটাল এক্স ওয়াই প্লাস এইচ স্কোয়ার, আর এইচ জেডের পরিবর্তে হবে ক্যাপিটাল এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এক্স স্মল এক্সের সাপেক্ষে এই ক্যাপিটাল এক্স ওয়াইকে আংশিক ব্যবকলন করা হচ্ছে। যেখানে এক্স থাকবে ক্যাপিটাল এক্স, যেহেতু এক্সের উপর নির্ভরশীল, তাহলে এক্সটা থাকবে আর ওয়াইটা কি? এই ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে ধ্রুব হয়ে যাবে। তো ক্যাপিটাল ওয়াইটাকে আমরা বাইরে বের করে দিতে পারবো। তো ওয়াইটাকে বাইরে বের করে দিলাম। তো থাকবে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস সেমভাবে এখানে ওয়াইয়ের সাপেক্ষে এই ক্যাপিটাল ওয়াইটা থাকবে আর এক্সটা ধ্রুবমান হয়ে যাবে। এই জন্য আমরা এক্সটাকে এই ডিফারেন্সিয়েটের বাইরে বের করে দিতে পারবো। তো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টি ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কাজ হচ্ছে এক্স ওয়াই কী করবো? ভাগ করে দিব। যদি এক্স ওয়াই ভাগ করে দিই, এখানে এক্স ওয়াই ভাগ করব ক্যাপিটাল এক্স ওয়াই, এখানে ক্যাপিটাল এক্স ওয়াই ভাগ করব, এখানে ক্যাপিটাল এক্স ওয়াই ভাগ করব। তো এখানে ক্যাপিটাল এক্স ওয়াই কেন ভাগ করব? যাতে করে এই এক্স ওয়াইটা চলে যায়। তো এখানে যদি ক্যাপিটাল এক্স ওয়াই ভাগ করি তো নিচে ওয়াই থাকবে, উপরে ওয়াই, ওয়াই ওয়াই কাটা যাবে, সাথে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল এক্স। তো এই মানটা তো ঠিকই থাকবে টি এক্স স্কোয়ার প্লাস সেমভাবে এখানেও যদি এক্স ওয়াই ভাগ করে দিই এক্স এক্স কাটা যাবে, থাকবে ওয়াই। তো 1 ডিভাইডেড বাই ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টি ওয়াই স্কোয়ার প্লাস, আর এখানে এক্স ওয়াই যদি ভাগ করি তো এক্স ওয়াই কাটা যাবে, শুধু এই স্কোয়ার থাকবে ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা কাজ করলাম কি? এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে। তো আমাদের চলক পৃথকীকরণের জন্য আমাদের কাজটা হয়ে গেছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে শুধুমাত্রই এক্স আছে, এই যে ক্যাপিটাল এক্স স্মল এক্স, আর এই অংশটুকুর মধ্যে কেবলই ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াই ওয়াই। আর এখানে এই স্কোয়ারটা আমাদের ধ্রুবমান ছিল না, এই যে গামা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন, এই ধ্রুবগুলো একসাথে ছিল এই স্কোয়ার, তো এটা একটা ধ্রুবমান। এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু ওয়াই এবং এক্স আলাদা করবো, তো এই অংশটুকুকে আমরা ওই সাইডে নিয়ে যাব। তো এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা থাকবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই অংশটুকুকে যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টি ওয়াই স্কোয়ার। তো আমাদের চলক পৃথকীকরণ করা শেষ প্রায়। তো এখানে আমরা সমীকরণটি বাম পার্শ্ব এক্স নির্ভর এবং ডান পার্শ্বটি ওয়াই নির্ভর আমরা স্পষ্টভাবে দেখতেছি। তো এখন আমরা কি করব? সমাধান করার জন্য এই দুইটাকে একটা সাধারণ ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তো ধরে নিলাম সে ধ্রুবকটি হচ্ছে এ স্কোয়ার। তো আমাদের সমাধানের জন্য অবশ্যই এই কাজটি করতে হবে। তো আমরা এই ধরনের সমাধান নিশ্চয়ই আগে করে থাকছি। তো এই ধরনের সমাধানের ক্ষেত্রে আমাদেরকে একটা সাধারণ ধ্রুব রাশি ধরতে হয়। 1 বাই এক্স ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা সাধারণ ধ্রুব ধরলাম যেটা হচ্ছে এ স্কোয়ার। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো এখন আমরা আলাদা আলাদাভাবে এটা সমান এ স্কোয়ার ধরে একটা আনসার বের করব, এটা সমান এ স্কোয়ার ধরে একটা আনসার বের করব। তো কাজটা এখন করি। তো সুতরাং 1 বাই এক্স ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, 1 ডিভাইডেড বাই এক্স ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার।
তো এখান থেকে আমরা সমাধান করব। তো এ স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে মাইনাস এ স্কোয়ার হবে, সরি এখানে প্লাস এ স্কোয়ার ছিল, তো প্লাস এ স্কোয়ারটা দিয়ে দিব। তো 1 ডিভাইডেড বাই এক্স ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আরেকটা নতুন একটা মান ধরা, যেটা এই দুইটাই ধ্রুব কিন্তু। তো ধ্রুব মানটাকে একটা সাধারণ ধ্রুব মান ধরে নিব, যেটা হচ্ছে 1 বাই এক্স ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা সাইড নোটে দিয়ে দিব যে এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ধরে নিছি। তো যেখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তো এখানে আমরা এক্স যদি উভয় পক্ষে গুণ করে দেই, তাহলে এখানে এক্স গুণ করলে এক্স এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার প্লাস আবার এখানে এক্স যদি গুণ করে দিই তাহলে বি স্কোয়ারের সাথে এক্সটা থাকবে, বি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কী হবে 0। তো আমরা সেকেন্ড অর্ডার কোয়াড্রেটিক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে এরকম যদি থাকে যে ডি স্কোয়ার মানে সেকেন্ড অর্ডার এখানে একটা মান থাকবে আর এখানে যে মানটা থাকবে সেম মানটা এখানে যদি থাকে এবং এর সাথে যদি কোনো ধ্রুব মান থাকে, তখন তাকে আমরা সেকেন্ড অর্ডার কোয়াড্রেটিক ফর্মুলা বলতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো কোয়াড্রেটিক সমীকরণ থেকে আমরা একটা সাধারণ সমাধান পাই, যেটা হচ্ছে ওটিই বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে বইটা আছে সেখান থেকে আমরা প্রশ্নের আনসারটা অবশ্যই পেয়ে থাকি। তো এখন আমরা তো এই সম্পূর্ণ প্রশ্নের আনসার করে যদি করি তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে আর আমাদের করার প্রয়োজনও নাই। তো আমাদের এটা মনে রাখতে হবে যে কোয়াড্রেটিক ফর্মুলার যে সাধারণ সমাধানটা আছে সেই সমাধানটা হচ্ছে এরকম যে, তো এখানে আমরা লিখে দিই, তারপর সমাধানটা লিখি। তো এটি একটি সেকেন্ড অর্ডার কোয়াড্রেটিক সমীকরণ, কোয়াড্রেটিক সমীকরণ এর সাধারণ সমাধান, এর সাধারণ সমাধান। তো যে কোনো জায়গাতে যদি আমরা এরকম দেখি যে সেকেন্ড অর্ডার সমীকরণ বা ডি স্কোয়ার আছে এবং সাথে একটা মান আছে, তো সেই মানটাই এখানে থাকবে এবং এর সাথে একটা ধ্রুব মান থাকে, তখন আমরা এই সমাধানটা এভাবে লিখব, সব জায়গায় সমান থাকবে। তো আমরা কার মানটা বের করতেছি, এক্সের মানটা বের করতেছি, এই যে যারে আমরা ডিফারেন্সিয়েট করব সেই মানটা বের করতেছি, তো সেই মানটা এখানে লিখব, সমান দিব। তো এখন একটা ধ্রুব নিয়ে আসতে হবে যেটা হচ্ছে C1 এবং কজ আনতে হবে। তো এখানে যে ধ্রুব মানটা থাকবে, এখানে বি আছে, অন্য মানও থাকতে পারে, তো আমাদের এটা ঠিক থাকবে যে এখানে একটা ধ্রুব আসবে, কজ আসবে, আর এই এক্সের সাথে যে মানটা ধ্রুব আকারে থাকবে সেই মানটা বসবে। তো এই মানটা বসালাম বি, তো কার সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে, তো বি এক্স প্লাস আরেকটা ধ্রুব নিয়ে আসতে হবে যেটা হচ্ছে C2। তো এখানে সাইন আসবে আমাদের ফর্মুলা থেকে এবং সেমভাবে এই এক্সের সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে বি এক্স। তো আমরা এই সমীকরণের সমাধানটা অবশ্যই মাথায় রাখবো। তো অনুরূপভাবে আমরা এখান থেকে এই -1 বাই ওয়াই টি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হিসেবে ধরে নিব, কারণ হচ্ছে আমরা এটা থেকে একটা সমাধান পাইছি যেটা হচ্ছে এই অংশটুকু, এবং এখন এটা থেকে আমরা আরেকটা সমাধান পাবো। অনুরূপভাবে -1 ডিভাইডেড বাই ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড বাই, এখন এই এ স্কোয়ার এই সাইডে আসলে কি হবে, তো আমরা এই এ স্কোয়ারটা এই সাইডে নিয়ে না এসে এই মাইনাস এই সম্পূর্ণ মানটা ওই সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তো এটা প্লাস হয়ে যাবে, এটারও প্লাসেরই থাকবে আর এই সাইডে 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই ওয়াই টি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টি ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, একই তো হলো। তো এই মাইনাসটা ওই সাইডে গিয়ে প্লাস হয়ে গেছে। আমরা আগেটার মতোই করব যে 1 ডিভাইডেড বাই ওয়াই আছে, উভয় পক্ষে ওয়াই গুণ করে দিব। তো ওয়াই গুণ করলে ওয়াই উপরে একটা ওয়াই থাকবে, ওয়াই কাটা যাবে, থাকবে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস, আর এখানে যেহেতু ওয়াই গুণ করব তাহলে এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এটাও তো সেম আগেটার মতোই, কি কোয়াড্রেটিক ফর্মুলা হলো না সেকেন্ড অর্ডার।
তো এখানে আমরা কিভাবে করতে পারি, তো এখানে এ স্কোয়ার আছে সাথে, তো সেম আগেরটার মতোই, যেহেতু আমরা আগে একটা ধ্রুবমান ধরছি C1 এবং C2, তো এখন ধ্রুবমানটা ধরবো একটা ভিন্ন মান, যেটা হচ্ছে C3 এবং C4 এটার জন্য। তো সুতরাং এখানে কি হবে, y ইজ ইকুয়াল টু C3, সেম কস থাকবে, কস আগেরটার মধ্যে ছিল হচ্ছে বি স্কোয়ার, তো বি, তো এখানে তো বি স্কোয়ার না, এ স্কোয়ার আছে, তো এখানে এ হবে, এ ওয়াই, তো এটা আমরা কার সাপেক্ষে করতেছি, ওয়াই সাপেক্ষে, তো এ ওয়াই প্লাস, তো এখানে আরেকটা ধ্রুবমান আসবে যেটা হচ্ছে C4, তো পরে আসবে সাইন, তো এখানে আমাদের বি ছিল এই জন্য এখানে বি আসছে, তো এখানে আমাদের এ, তো এখানে এ হবে 0। তো এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান। তো এখন আমরা 2 নং সমীকরণে এ এবং ওয়াই এর মানটা বসাবো, এক্স এবং ওয়াই এর মানটা বসাবো। তো আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, এই HZ সমান XY, তো এক্স এর মানটা হচ্ছে এই সম্পূর্ণ মানটুকু এবং ওয়াই এর মানটা হচ্ছে এইটুকু, তো সরি এখানে 0 হবে না। তো এই মানটা এবং এই মানটা যদি গুণ করে দিই, কারণ এরা তো গুণাকারেই আছে, এক্স এবং ওয়াই গুণাকারে আছে না, গুণ করে দিলে তো HZ এর মানটা পাওয়া যাবে। তো 2 নং সমীকরণে মান বসাই, 2 নং সমীকরণে 4, 5, 2 নং সমীকরণে মান বসাই, তো HZ সমান এই দুটাও যদি গুণ করে দেয়, তো এইটুকু অংশ C1 cos BX প্লাস C2 sin BX, আর ওয়াইয়ের মানটা হচ্ছে C3 cos AY প্লাস C4 sin AY। তো আমরা যদি আলাদা আলাদা গুণ করে দিই, এটার সাথে এটা গুণ হবে, 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 মানে এই গুণ আকারটা তুলে দিব। তো C1 C3 cos BX cos AY প্লাস C1 C4 cos BX sin AY প্লাস C2 C3 sin BX cos AY প্লাস C2 C4 sin BX sin AY। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। এটাই হচ্ছে আমাদের HZ এর সাধারণ সমাধান। তো এখন আমরা HZ এর জন্য সীমান্তিক শর্ত প্রয়োগ করব। সীমান্তিক শর্তটা মূলত কি, তো এখানে আমরা যদি চিত্রটা খেয়াল করি, তো এটা হচ্ছে মূলবিন্দুর ক্ষেত্রে x = a, x = কি হবে, এখানে 0 হবে। সেমভাবে y = এই যে সীমান্তের ক্ষেত্রে y = b, তো এখানে আমরা যদি 0 বিন্দুতে দেখি তখন y = কি হবে, 0 হবে, কারণ মূলবিন্দুতে এই x = 0, y = 0। এখন আমরা x এর একটা মান পাইছি না, এই xটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তো dx/dx, কারণ x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে dx/dx। এখন এই যে সীমান্তটা আছে x = 0 এবং x = a, এই সীমান্তের ক্ষেত্রে এই যে ডিফারেন্সিয়েট dx/dx, এটার মান হবে 0। এবং সেমভাবে আমরা যখন y = 0 এবং y = b এই দুটা সীমান্তে যাব, তখনই কি হবে, dy /dy = 0 হয়ে যাবে। তো এটা কোন ক্ষেত্রে হবে, যখন কি হবে x = 0 এবং x = a বিন্দুতে যাবে, তখন dx/dx = 0 হবে। এবং এটা হচ্ছে y = 0 হবে এবং y = b হবে, তখনই কি হবে, dy / dy = 0 হবে। তো এটাই হচ্ছে আমাদের সীমান্তিক শর্ত। তো এই সীমান্তিক শর্তটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো এখন 4 নং সমীকরণটাকে আমরা ব্যবকলন করব, কারণ হচ্ছে এখানে dx/dx = 0। আমরা এখানে 4 নং সমীকরণটা লিখে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। তো এই 4 নং সমীকরণটাকে যখন আমরা ব্যবকলন করব, তো আমরা এখানে করে দেখাই যে x এর সাপেক্ষে যদি ব্যবকলন করি, তাহলে ddx করতে হবে = তো এখানে যদি আমরা ব্যবকলন করি, তো C1 cos BX, আমরা জানি যে cos θ = sin θ, তো মাইনাস, এটা তো ধ্রুবমান, এটা তো ঠিক থাকবে, C1
সাইন থিটা, থিটা বলতে এই বি এক্সটাকে বোঝানো হয়, কিন্তু এটা তো থিটা এক্সটাকে আমরা থিটা ধরতে পারবো, সাথে তো বি আছে, তার মানে এই অংশটুকুকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো বি এক্সকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1 হয়, সাথে বিটা থাকে, তো বি, তো এই বিটা আমরা সামনে লিখব। তো মাইনাস C1 বি সাইন বি এক্স প্লাস এই প্লাস, আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে কস থিটা প্লাস কস থিটা, তাহলে C2 তো ধ্রুবমান ঠিক থাকবে, কিন্তু এটা তো থিটা না, তো এটাকে আবার অন্তরীকরণ করলে তো বিটা সামনে চলে আসবে, বি কস বি এক্স। তো এখন আমরা এটার মধ্যে কি করব, যে সীমান্তিক শর্তটা আছে সেই শর্তটা আমরা বসাবো। যখন x = 0 হয় তখন এই মানটা কি হয়, এখানে আমরা বলে দিছি যে সীমান্তিক শর্ত অনুসারে dx/dx = 0, তার মানে এই মানটা সমান 0, তাহলে মাইনাস C1 বি সাইন bx প্লাস C2 বি কস bx = 0। তো এখান থেকে আমরা সীমান্তিক শর্ত পালন করব যে x = 0 তখন কি হয়, তখন x এর মান যদি 0 বসায় তার মানে এই সম্পূর্ণ 0 হয়ে যাবে, সাইন 0 ডিগ্রির মান কত 0, তার মানে এই মাইনাস C1 বি সহ সবটা 0 হয়ে যাবে। আর এখানে cos এই x এর জায়গায় 0 বসালে cos 0 ডিগ্রির মান 1 এর সাথে C2 বি থাকবে, তো C2 বি = 0। তো আমরা এই মানটা এখানে বসাবো, যে 4 নংকে ব্যবকলন করে পাই। তো প্রথমে আমরা ব্যবকলন করছি, তো এই 4 নংকে ব্যবকলন করব। 4 নংকে ব্যবকলন করে পাই। তো 4 নংকে যদি ব্যবকলন করি তাহলে মানটা আলটিমেটলি আসবে হচ্ছে dx/dx = মাইনাস C1, এই যে মানটা আসবে মাইনাস C1 বি সাইন bx প্লাস C2 বি cos bx। তো এখন আমরা সীমান্তিক শর্ত যদি পালন করি, তো যখন x = 0 তখন কি ঘটবে, C2 বি = 0, আর এখানে b not = 0 হবে এবং C2 = 0 হবে। আমরা বলতে পারি হয় এটা সমান 0 অথবা b সমান 0, কিন্তু এখানে b not = 0, তাহলে C2 = 0 হবে, C2 = 0, কারণ b not = 0। আমরা x = a বসাবো। তো যখন x = a তখন কি ঘটবে, এখানে আমরা C2 = 0 ধরছি, তো C2 যদি 0 হয়ে যায় সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে মাইনাস C1 বি সাইন bx। তো এখানে হয় C1 = 0 অথবা সাইন bx = 0, কিন্তু C1 not = 0, এই জন্য আমরা সাইন bx সমান 0 ধরতে পারবো, কিন্তু C1 not = 0, অতএব মাইনাস সাইন bx = 0, মাইনাস ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, সাইন bx = 0। এখন সাইন কত ডিগ্রির মান 0, 0 ডিগ্রি, পায়ের মান 2 পায়ের মান, 3 পায়ের মান, 4 পায়ের মান, এরা হচ্ছে 0। তো এই 0কে আমরা একটু করে কি লিখতে পারি, সাইন এল পাই। এল পাই বলতে এল এর মান 0 1 2 3, মানে 0 × পাই মানে 0, তো সাইন 0 ডিগ্রি মান 0, 1 এর মান যদি এল এর বদলে যদি 1 বসাই তাহলে সাইন পাই মানে 0, এল এর বদলে যদি 2 বসাই তাহলে 2 পাই সমান 0, তার মানে L = 0 1 2 3 ... তো উভয় পক্ষ থেকে সাইন কাটা গেলে থাকবে হচ্ছে bx এখানে x হবে না কিন্তু, কারণ হচ্ছে আমরা x = a বলছি, তার মানে এখানে x এর জায়গায় a হবে।
তাহলে বি এ ইজ ইকুয়াল টু এল পাই, এ ইজ ইকুয়াল টু এল পাই ডিভাইডেড বাই এ। তো আমরা বি এর মানটা পাইছি, এই এটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে এল পাই ডিভাইডেড বাই এ। তো আমরা এই বি এর মানটা পাইছি, এখন এক্স এর মধ্যে মানটা বসায় দিব, মানে 4 নং সমীকরণটা কি হবে, এক্স ইজ ইকুয়াল টু এ C1 C1 কস বি এর মান কত, বি এর মান হচ্ছে এল পাই বাই এ আর এক্স সাথে এক্স, এবং C2 এর মান কিন্তু এখানে আমরা বলছি যে 0, C2 ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা সমান সম্পূর্ণ 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে C1 কস এল পাই ডিভাইডেড বাই এ এক্স। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু C1 কস এল পাই ডিভাইডেড বাই এক্স। এটাকে 8 নং সমীকরণ দিব। তো এটা 7 নং। তো আমরা সেম কাজটা এখানে আমরা সীমান্তিক শর্ত এক্স ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু এ বসাইছি। এখন আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি বসানোর পর আমাদের মানটা কত আসে সেটা দেখব। এখন আমরা 5 নং সমীকরণটাকে আবার ব্যবকলন করব। প্রথমে আমরা কি করছি, এক্সটাকে ব্যবকলন করছি, এখন ওয়াইটাকে ব্যবকলন করব। ওয়াই হচ্ছে 5 নং সমীকরণে ছিল, তো আবার 5 নং সমীকরণকে ব্যবকলন করে পাই। আবার 5 নং সমীকরণকে ব্যবকলন করে পাই dy ডিভাইডেড বাই dy ইজ ইকুয়াল টু মাইনাস C3, সেম আগেরটার মতোই, এ সাইন এ ওয়াই প্লাস C4 এ কস এ ওয়াই। তো আমাদের 5 নং সমীকরণটা কি ছিল, y ইজ ইকুয়াল টু C3 cos ay প্লাস C4 sin ay। তো এখানে b ছিল, এখানে a, তো এটাই শুধু পার্থক্য। তো এখানে C3 ধ্রুবমান আর cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটার জন্য মাইনাস সাইন থিটা, কিন্তু এটা তো থিটা না, এ আছে সাথে। তো এটাকে যদি y এর সাপেক্ষে আবার করি তাহলে y এর সাপেক্ষে y কে করলে 1 হয়, সাথে a আছে, এটা আমরা সামনে নিয়ে আসছি। এটাই হচ্ছে মাইনাস C3 a sin ay প্লাস আবার সেমভাবে এটাও করছি। এখন আমরা সীমান্তিক শর্তটা যদি বসাই, তো যখন y ইজ ইকুয়াল টু 0, যখন y ইজ ইকুয়াল টু 0 তখন তো এখানে আগেরটার মতোই এখানে এই সম্পূর্ণটা 0 হয়ে যাবে, y 0 হলে এটা 0, sin 0 পুরোটা 0, তাহলে থাকবে হচ্ছে C4 cos 0 ডিগ্রির মান 1, C4 a থাকবে, C4 a ইজ ইকুয়াল টু 0 এবং C4 ইজ ইকুয়াল টু 0, এখানে a নট ইজ ইকুয়াল টু 0। আবার যখন y ইজ ইকুয়াল টু b, তখন সেম আগেরটার মতো এখানে এই অংশটুকু থাকবে, আর এটা তো C4 যেহেতু 0, তো এই C4 0 মানে এই সম্পূর্ণটা 0, তো এই অংশটুকু থাকবে মাইনাস C3 a sin ay। তো এখানে আমরা মানটা বসাবো মাইনাস C3 a sin ay, কিন্তু এখানে y ইজ ইকুয়াল টু b না, তাহলে b লিখবো, ab ইজ ইকুয়াল টু 0। এখন আমরা আগেরটার মতোই সাইন কি এল পাই, যেহেতু আগে একটা এল লিখছি এখানে এল প্রাইম লিখবো, সাইন এ বি ইজ ইকুয়াল টু সাইন এল প্রাইম পাই। তো এ বি ইজ ইকুয়াল টু এল প্রাইম পাই, তো এ ইজ ইকুয়াল টু এল প্রাইম পাই বি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, এখানে আমরা মানটা বসাবো, মানটা বসালে C4 তো 0, তার মানে এটা 0, তো এটা থাকবে। তাহলে এখানে থাকবে C3 cos এর মানটা পাইছি এল প্রাইম পাই বাই বি, তো এল প্রাইম পাই বাই বি আর ওয়াই সাথে থাকবে C3 cos এল প্রাইম পাই বাই বি ওয়াই। তো এটাকে আমরা 9 নং সমীকরণ দিব। তো আমরা এক্স এবং ওয়াই এর মানটা পাইছি, তাহলে 6 নং সমীকরণের চূড়ান্ত সমাধানটা কী হবে। তো আমাদের 6 নং সমীকরণটা কি ছিল, এই যে, তো 6 নং সমীকরণটা এটা ছিল। তো আমাদের চূড়ান্ত সমাধানটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমরা C3 এবং C খেয়াল রাখতে হবে যে এখানে কোনটা 0 হয়েছিল। এই যে এখানে কিন্তু C2 0 এবং হচ্ছে
C4 0, তো C2 এবং C4 যেখানেই থাকবে সেটাই 0 হয়ে যাবে। তো এখানে আমরা খেয়াল করি যে এখানে C2 C4 কোথায় আছে, যেখানে C2 থাকলেও 0, C4 থাকলেও, তার মানে এটা প্রথমেই বাদ, মানে না C2 C4 আছে, এখানে C2 আছে, তার মানে এটাও বাদ। তো এখানেও C4 আছে, এটাও বাদ, কিন্তু এখানে C2 C4 একটাও নাই, তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের চূড়ান্ত সমাধান। তাহলে আমরা লিখতে পারবো Hz = C1 C3 cos bx প্লাস cos bx ইন্টু cos ay। বি এর মানটা আমরা জানি, এর মানটা জানি, এখানে বসায় দেব, শেষ। বি এর মান হচ্ছে l প্রাইম পাই বাই বি এবং এর মান হচ্ছে l পাই। তো এখানে লিখবো যে C1 C3 cos l পাই x বাই a এবং cos l প্রাইম পাই বাই বি বাই ওয়াই। তো এটাই আমাদের আনসার। ছয় নং সমীকরণ হতে চূড়ান্ত সমাধান দাঁড়ায় Hz = C1 C3 cos l pi x divided by a cos l prime pi divided by ay। তো এটাকে আমরা 10 নং সমীকরণ দিব। এখন আমরা এই C1 C3 কে H0 ধরব, তাহলে মানটা আসে হচ্ছে H0 cos, আর বাকি সবটা ঠিক থাকবে, pi x divided by a cos l prime pi a y। এখানে l প্রাইম এবং l হচ্ছে, এই যে l এবং l প্রাইম হচ্ছে দুটি প্যারামিটার। এখানে l ও l প্রাইম দুটি প্যারামিটার, তাই এদের মানের কোনো সেট তরঙ্গ বাহকের মোটকে সংজ্ঞায়িত করে। তো এখানে l এর মান 1 2 3 যাই হোক না কেন তার মোট কত সেটা নির্দেশ করে। তো এটা আমরা এখানে দিয়ে দিই, তাই এদের মানের যে কোনো সেট তরঙ্গ বাহকের মোটকে সংজ্ঞায়িত করে। l প্রাইম মোট বলা হয়। তো এখন আমরা ছেদন কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তো আমাদের প্রশ্নের শুরুতে যদি চলে যাই, একটা সময় আমরা কি করছিলাম, এখানে 1/x d স্কোয়ার x বাই dx স্কোয়ার প্লাস h স্কোয়ার, এখানে h স্কোয়ার ধরছিলাম না, এটাকে আমরা কে স্কোয়ার ধরি, তাহলে আমাদের আরও বেশি এই অংশটুকু বুঝতে সুবিধা হবে। তো যেখানে আমরা a স্কোয়ার ধরছিলাম এটাকে আমরা কে স্কোয়ার ধরব। তো কে স্কোয়ার মাইনাস a স্কোয়ার = b স্কোয়ার, এই যে কে স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান হচ্ছে b স্কোয়ার ধরছিলাম। তো এখান থেকে আমরা একটা সমীকরণ পাই যে কে স্কোয়ার মাইনাস a স্কোয়ার = b স্কোয়ার। তো এখান থেকে এই মানটা নিয়ে আসবো, যে আমরা জানি কে স্কোয়ার মাইনাস a স্কোয়ার = b স্কোয়ার। তো এটা আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে এই অংশটুকু আমরা পাইছিলাম। তো এখান থেকে কে স্কোয়ার = কী হবে, এই মাইনাস a স্কোয়ার সেটা গেলে প্লাস a স্কোয়ার। তো এখানে আমরা বি এর মানটা পাইছিলাম l পাই বাই a এবং এর মানটা পাইছি হচ্ছে l প্রাইম পাই বাই a, বি। তো এই মানটা শুধু আমরা এখানে বসাবো। তো বি স্কোয়ার, আমরা বি স্কোয়ারটাকে আগে লিখে এবং a স্কোয়ারটাকে পরে লিখি, তাহলে সুবিধা হবে। তো এই বি এর মান হচ্ছে l পাই ডিভাইডেড বাই a, আর উপরে আছে স্কোয়ার, প্লাস a স্কোয়ারের মান কত, l প্রাইম পাই বাই a, উপরে আছে স্কোয়ার, l এর উপরে স্কোয়ার, l স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস l প্রাইম স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। এখন
এখন পাই স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার। এখন কে এর মানটা যদি আমরা বের করি, কে ইজ ইকুয়াল টু কী হবে, রুট ওভার হবে। তো এখানে রুট হলে রুটের স্কোয়ার কাটা যাবে, শুধু পাই থাকবে। এবং এই অংশটুকুর উপরে রুট হলে আমরা জানি রুটকে হাফ আকারে লেখা যায়। তো এল স্কোয়ার এস স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার হাফ। তো এখানে আমরা কে এর মানটা পেলাম। তো এখন তো কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা সঞ্চারণশীল ধ্রুবক, এই সম্পর্কটা আমরা সবাই জানি। তো এই সম্পর্ক হতে আমরা কি করব, 1 বাই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। সম্পর্ক অনুসারে ছেদন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পাই। তো এই 1 বাই ল্যামডাটা থাকবে এবং 2 পাই যদি এই সাইডে চলে আসে তাহলে কি হবে, আমরা যেহেতু মোড বের করব তো এই মোডটাকে আমরা এল এল প্রাইম দ্বারা প্রকাশ করি। তো এখানে থাকবে হচ্ছে এই 2 পাই এই সাইডে ভাগ হয়ে যাবে কে বাই 2 পাই। তো এখানে মানটা বসাবো। তো 1 বাই 2 পাইটা থাকলো, আর কে এর মানটা কত পাইছি, এই যে মানটা পাইছি। তো পাই এল স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার 1 ডিভাইডেড বাই 2। এই পাই পাই কাটা যাবে, থাকবে হচ্ছে 1 বাই 2 এল স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার 1 বাই 2। তো সেমভাবে আমরা ওমেগার মানটা বের করব। তো ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই সি ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে আরেকটা সম্পর্ক। তো এখানে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কে। তো এখানে আমরা লিখতে পারি কে সি। তো কে এর মানটা বসায় দেবো, কে এর মান কি পাই, এই সম্পূর্ণ মানটা। তো পাই আর সাথে কি আছে, সি আছে, তো সিটা আমরা এখানে বসায় দিই। আর কে এর মান হচ্ছে এই অংশটুকু এল স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার। এখানে আমি শুধু ভুল করতেছি, এখানে এল প্রাইম পাই বাই বি হবে, এই যে এটা বি। আমি একটু ভুল করছি, এটা বি হবে স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার 1 বাই 2। তো এটাকে আমরা যদি মোড আকারে লিখি, তো মোডকে আমরা জানি এল এল প্রাইম দ্বারা প্রকাশ করে। তো নিচে এল প্রাইম বা এল এর মান হচ্ছে 1 2 3, যে কোনো মান হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের আনসার।